অন্তুর মাথায় শুধু ঘুরছিল, আচ্ছা পলাশ কি এই পৃথিবীতে একাই এমন নির্যাতনকারী? হামজারাকে কি একাই ক্ষমতালোভী? আর জয়েরা শুধু এমন শক্তিশালী সামাজিক ব্যক্তিত্ব আর নেই? অন্তত বাংলাদেশে অসংখ্য রয়েছে। অন্তু এটা ভেবে নাক ছিটকায়, এদের বাড়ির লোক কী করে, বউ মেয়ে এরা কী করে রুখতে পারে না? ধারণাটা এত বাজেভাবে হারবে তা জানতো কে? সে নিজেও তো এতগুলো দিন এবারই বউ হয়ে উঠছে, পেরিয়েছে নাকি ওই স্টোর রুম পেরিয়ে কাঠের দরজা ভেদ করতে, অথবা বাগানের পেছনের প্রাচীরের কাছে ওই লোহার গেটের ভেতরে ঢুকতে, হামজার বিরুদ্ধে বলতে, জয়কে থামাতে। বরং সে নিজেই অবরুদ্ধ বন্দী, রূপকথা এভাবে মরতে মরতে বেঁচে আছে। আচ্ছা, এসব পুরুষদের সঙ্গিনীরা কি সবাই এমন শিকার, নাকি ব্যতিক্রম আছে? অন্তু রূপকথাকে বলেছিল পলাশ ঘুমায় না, রান্নাঘরে বটি বা ছুরি থাকে না, হাতও তো আছে আপনার। রূপকথা হেসেছিল, কেবল পলাশের একটা মানসিক রোগের ব্যাপারে শুনলে আর কত আছে? সে কি মানসিক রোগের ফ্যাক্টরি? স্বাভাবিক মানুষের মতো ঘুম আসে না ওর, অর্থাৎ শরীরে স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়ার হরমোন মেলাটোনিন ক্ষরণ হয় না দেহে, আর্টিফিশিয়ে মেলাটোনিন পুশ করতে হয় দেহে। এরা ঘুমায়, সেটাও নির্দিষ্ট ঘরে গিয়ে। আপনি ফ্রাউনের ঘর করছেন রূপকথা। আছিয়া বলে লজ্জিত করো না মা, আছিয়ার মতো ইমানের জোর নেই আমার, আর না আমার প্রতিবাদের ক্ষমতা। থেমে থেমে আরও অনেক কথা হয়েছিল ওদের। হঠাৎ অন্তুর নিষ্ঠুরের মতো জিজ্ঞাসা করে, আপনি এখানে এসব জানাতে এসেছেন আমায়, কী বাবদে? রূপকথা হেসে বলল, উকালতি রক্ত জড়িয়ে তোমায়। না না, সন্দেহ ভালো, বিশ্বাস করা নয় কাউকে। শব্দটা ভীষণ সস্তা লাগে আজকাল, লাগারই কথা। এমনিতে সচেতন তুমি, আর হচ্ছ। পলাশের সাথে দেখা হবার পর কতদিন কেটে গেছে তোমার? অন্তু অবাক হলো, রূপকথা সেটাও জানে? সে বলল, বেশ অনেক দিন। এরপরও বের হওনি না? বিয়ের পর ভার্সিটিতে যেতে দেওয়া হয়নি। থার্ড ইয়ারে ক্লাস তো শুরু হয়েছে কদিন হলো। বন্দি জীবনযাপন করছে আপাতত। বের না হলেই ভালো, এজন্যই জানাতে এসেছিলাম। কোনো স্বার্থটার্থ নেই, বলতে পারো তোমার নিজের অর্জন। তোমার মতো মানুষদের এড়িয়ে চলা মুশকিল, বুঝলে? জয় আমিরকে জিজ্ঞাসা করলে সে যদি বলে, কখনো তো বুঝবে এটা। আর 5টা মেয়ের মতো নও যেমন তুমি, এটা খুব সহজে ধরা পড়ে তোমার চোখ তাকালে। ব্যতিক্রমের সাথে মানুষ আচার আচরণেও ব্যতিক্রম হয় সচরাচর। আমিও তাই করছি, সাবধানে থেকো, পলাশ তোমায় ছাড়বে না। জয় নামক ঢালে বাধা পড়ে আছো এ বাড়িতে। বাইরের জগৎ তোমার জন্য ভালো নয়। পলাশ ছাড়া বহু লোক আছে জয়ের সাথে সম্পর্কিত হিসেবে তোমার ক্ষতি করার। অন্তু ভাবলো হয়তো মাঝার, নাকি আরও কেউ বা কারা। অন্তু এটা বুঝলো সে অনেকটাই ব্যাকআপ পেয়েছে জয়ের কাছে। অন্তুদের একটা বুড়ো হিন্দু স্যার ছিল, তিনি বলেছিলেন, পেছন মেরে বালুর ছ্যাঁক বুঝিয়ে বুঝিস তোরা? তখন বোঝেনি হতো। আজকাল আমজা সাহেব এসব বুজুর্গ প্রবীণদের কথায় মর্ম খুব গাঢ়ভাবে মনে পড়ে। জয় হলো সেই লোক যে পেছনে মেরে আবার বালুর শ্যাক দিয়ে ব্যথা কমাতে আসে। অন্তুর হাসি পায় এসব ভাবলে। বোঝা গেল জয়ের ফিরতে দেরি হবে কদিন। অন্তু ভাবলো এই ফাঁকে বাড়ি থেকে ঘুরে এলে হয় না। ভাবি অসুস্থ, আন্টি কী করছে না করছে, আম্মুকে দেখার ইচ্ছাটাও হচ্ছিল। অন্তুকে অবাক করে দিয়ে সকাল 11টার দিকে পাটোয়ারা বাড়ির দরজায় আনতে গেল। অন্তু ভাবেনি এমনটা। স্মিত হাসি ছেলেটার মুখে, হাতে 2 প্যাকেট মিষ্টি, ছোট্ট দুটো অসময়ে তরমুজ, ব্যাগে অনেক রকমের খাবারের পাত্র। নিশ্চয় রাবেয়া কিছু বানিয়ে দিয়েছেন। অন্তুর অদ্ভুত লাগলো। আন্টির ছোট বোনকে দেখতে তার শ্বশুরবাড়িতে সাথে এসেছে কুটুম আসার ঐতিহ্য। এই হাসিটা অনেকদিন দেখা হয়নি অন্তিকের চোখে। সে খুব হালকা আর খুশি যেন। অন্তু বুঝতে পারল না তার কি করা উচিত। আব্বুর কথা মনে পড়ছিল খুব। আন্তিকের সাথে আব্বু থাকতে পারতো না? বুকটা হু হু করে উঠে। ভোলা যায় না আব্বুকে, তবুও খোদাতালাই নিষ্ঠুরতা। নিমি খুব যত্ন করলো আন্তিকে, দুপুরে না খাইয়ে যেতেই দিল না। এত সব কিছুর আনার জন্য ধমকালো। অন্তুর কিছুই করতে হলো না, যা সব রিমি করছিল, যেন সে নিজের ভাইকে আপ্যায়ন করছে। যাবার সময় আচমকা অন্তিক বোনের হাতটা ধরলো, অদ্ভুত গলে বলল, ক্ষমা করিস না, ধরে রাখিনি, তুই এসেছিস, খুশি হয়েছি আমি। ভাবি ভালো আছে আম্মু? আন্তিকে একটা শপিং ব্যাগ ধরিয়ে দিল। এটা রাগ অন্তু, আমার নিজের রোজগারের টাকা কেনা, সুদ বা অনৈতিক নেই একটু, আমার খাটনির টাকা।
ফ্রুট বেজারের কোম্পানির ড্রাইভারের চাকরি পেয়েছে। অন্তিক চেয়ে রইল আন্তিকের দিকে। কত বদলে গেছে আন্তিক, ঠিক সেই 5-7 বছরের আগের অন্তিক। অন্তিকের চোখে তাকিয়ে জিজ্ঞাসা করলো, তুই ভালো আছিস অন্তু? ভালো নেই, স্লান হেসে চেয়ে থাকে অন্তু। আন্তিক হাসলো, ভাগ্যের পরিহাস। জানি না তো, তুই বলতে পারিস কি ঘটছে এসবে? দুই ভাই বোনের বিদায়ের ক্ষণটাও অদ্ভুত শোনালো। আন্তিক এগিয়ে দিতে না গেলেও অন্তু, অথচ যেই না সিঁড়ি দিয়ে নেমে গেল, অন্তু দৌড়ে সিঁড়িঘরে জানলা খুলে দাঁড়ায়। রাস্তায় দেখা যাচ্ছিল অন্তিককে হেঁটে এগিয়ে চলছে। যতদূর দেখা গেল চেয়ে রইল। পিছনে এসে দাঁড়ায় রিমি। সে কাল সারা রাত ধরে অন্তুর গল্প শুনেছে। দুপুরে গোসল করে পরলো সেই পোশাকটা। সে বুঝলো ভাবি বানিয়েছে জামাটা। মর্জিয়া টুকটাক ভালোই দর্জির কাজ জানে। বারবার আয়নার সামনে গিয়ে দেখেছিল নিজেকে। বিয়ের পর বাপের বাড়ি থেকে আসা তোফা। রিমি মুগ্ধ চোখে চেয়ে দেখলো, খুব সুন্দর লাগছে আপনাকে অন্তু। অন্তু চমকালো। এ বাড়িতে কে অন্তুকে ডাকতো না তো? হুমায়ুন পাটের বাড়ি শাহানাকে নিয়ে ফিরলেন বিকেলের দিকে। অন্তু সামনে গেল না। ওর মনে হচ্ছিল ও বমি করে ফেলবে, নয়তো হাত রক্তে ভিজে উঠবে। দিন দুপুরে রক্তে হাত ধুতে নেই। তার হাত তো আর হামজার মতো দক্ষ নেই। তরু তুলির কাছে একা ছিল। রিমি সন্ধ্যার পর বেরিয়ে গেল ক্লিনিকের উদ্দেশ্যে। তরু একা একা সামলাতে পারবে না। সীমান্ত নিখোঁজ, এ নিয়ে চারদিকে তোলপাড়। পুলিশ ফোর্স নিয়ে চারিদিকে খোঁজ চালাচ্ছে তারা। ঝন্টু সাহেব চেষ্টা ত্রুটি করছেন না। বোনের ছেলে গুম। প্রথম সন্দেহ পাটোয়ারি বাড়িতে তাদের, কিন্তু হাতে ক্ষমতা না থাকলে সন্দেহ হতা। হামজাকে কল করে জিজ্ঞাসাবাদ করেছে। সে বলেছিল তার কাছে এসেছিল ঠিকই, তবে চলে গেছে 10 মিনিট পরে। এরপর আর দেখা হয়নি। সে মেয়র মানুষ, এছাড়া দাপট আলাদা। প্রশাসনের কর্মকর্তারা খুব বেশি জোর দিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে না। অন্তু ঘরের দরজা আটকে আজান পড়তে আটকা গেল। তার মনে কিসের এক শঙ্কা জেগেছে। হুমায়ুন পাটোয়ারির মুখটা মনে পড়তে বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। শরীরে এক প্রকার শিহরণ টের পাচ্ছিল। রাতে খেতেও বের হলো না আর। শাহানা কতবার ডাকলো, নামাজ পড়ে খেয়ে নেবে বলে কাটিয়ে দিল। এত বড় বাড়িতে ওরা তিনজন, তার মাঝেও ও একা। গা শিরশির করছে। বেড সাইডে টেবিলের উপর পড়ে আছে জয়ের কাজু বাদামের পাত্রটা। সারা ঘরের দেওয়ালে অনেক ছোট ছোট ছবি টাঙানো। ঘরের মধ্যে পায়চারি করতে করতে বারবার সেসব দেখে অন্তরাত্মা পুড়ে উঠছিল। আখির লাশটা চোখ থেকে সরছে না। বহুদিন ভুলে গেছে। তা তাজা হয়েছে। ত্বকের নিচে মাংসপেশিতে কেমন একটা অস্বস্তি বোধ করছিল উত্তেজনায়। জয় আখির শরীর জয় যদি আখির শরীরের একটা ক্ষতর জন্য দায়ী হয়, অন্তু ওয়াদা করে ফেললে চট করে এক কোপে ধর থেকে মাথাটা আলাদা করবে সে জয়ের। আর হুমায়ুন পাটোয়ারি, হামজা, পলাশ এরা ওর নাগালের বাইরে, তাই বলে মাপ। রাত তখন 1টা বাজে। অন্তু তখনও উদাস পায়ে ঘরের মেঝেতে পায়চারি করছে। গা শিরশির উত্তেজনায়, রক্তে আগুন জ্বলছে, অথচ নারী মন দ্বিধা। হুমায়ুন পাটোয়ারি নিজের সন্দেহের উপর এত ভয় লাগছিল। অন্য কেউ হলে হতো, মামা শ্বশুর মানুষ, যদি নোংরা হাত অল্প বাড়ায় তার দিকে। অন্তুর গাটা মৃগীর মতো কাঁপুনি দিয়ে ওঠে। নিস্তব্ধ, অবরুদ্ধ নাথ। ঘরের জানলা দরজা সব বন্ধ। তবু অন্তুর মনে হচ্ছিল কেউ যেন ওই দরজা ভেঙে এসে তার দিকে হাত বাড়াবে। সে এই ভয়টা প্রথম অনুভব করছিল পলাশের রূপটপে। জানলার বাইরে কেউ গুংড়ে উঠল না। অন্তু সজাগ হলো। কোনো মানুষের চাপা ঘোঁত আওয়াজ। গা ছমছম লাগছিল, যেন কেউ কোনো জীবন্ত কারো রক্ত পান করছে। জয়ের রুম সদর ঘরের শুরুর দিকে। বাড়ির গড়নটাই আজব। বাইরে থেকে একরকম, ভেতরটা অন্য কিছু। অন্তুর মনে হলো নিচ থেকে গোঙানি বা ধস্তাধস্তির আওয়াজ আসছে। পরে ভাবলো বদ্ধ ঘর, বাতাসের ঘাটতির কারণে এমন ভোঁতা আওয়াজ কানে আসছে। দোতলা সদর দরজায় টোকা পড়ছে। অন্তু সচেতন হলো। এই মাঝরাতে কে এসেছে? জয়। দ্বিধা ভুলতে ভুলতে একসময় জয়ের ড্রাগ খুলে পছন্দ মতো একটা ড্রাগার হাতে তুলে নিল। ছোটোখাটো অস্ত্রাগার বটে জয়ের রুমটা। দরজার সামনে মিনিট 5 এপাশ থেকে ওপাশ জবাব পেল না মন মতো। যতবার জিজ্ঞেস করলে প্রতিবার অস্ফুট সুরে শুনতে পেল, খোলো। জয়। তুমি সম্বোধন ব্যাপারটা খুব গোলমেলে তৈরি করলো। ড্রাগার হাতে উঁচিয়ে ধরে দরজা খুলতে কেউ একজন হুড়মুড়িয়ে ঢুকে দরজা আটকে, তবে পেছন ফিরল। অন্তু তখন ড্যাগার নিয়ে প্রস্তুত, অথচ আগন্তুকের মাঝে তাকে আক্রমণ করো কোনো তাড়া নেই। অন্তু অবাক হলো। মুখটা কালো হাজি রুমালে বাঁধা, কালো জ্যাকেট, কালো প্যান্ট, হাই বুট জুতো পরা, কালো হাতে গ্লাভস। শুধুমাত্র চোখ দূর আর মাথা ভর্তি ঘন চুল ছাড়া কিছুই দেখতে পাওয়ার উপায় নেই। চোখের মনি ডাইনিং স্পেসে ডিম লাইটের মতো জ্বলজ্বল করছে। অন্তু পেছন ফিরে দেখল হুমায়ুন সাহেব
রুমের দরজা বন্ধ, এখনও ভেতর থেকে বন্ধ, গভীর ঘুম। অন্তু শক্ত করে জিজ্ঞাসা করলো, কে আপনি? আগন্তুক ঠিক জয়ের মাফিক লম্বা, আশপাশ দেখে নিয়ে বলল, আপনি জয়া মেরি স্ত্রী, সঠিক ধরছি? ভরাট শট গমগমে তেজ যেন কণ্ঠে লাগায়। অন্তু সে জবাব না দিয়ে বলল, আপনি কে? এভাবে ডাকাত অথবা আততায়ীর মতো কারো অন্তরে প্রবেশ করাটা অভদ্রতা বোধ হয়। তাহলে আমি আজ ভদ্রলোক নেই, ভদ্রলোক হবার সুযোগ নয়, পথ ছাড়ুন। উদ্দেশ্য না জেনে ভেতরে যেতে দেবার নয়। কে আপনি? জবাব দিন। উদ্দেশ্য জানলে যেতে দেবেন এমনটা মনে করছি না। কেন এসেছেন এখানে? সোজা জবাব দিন। আমার মনে হয় না আপনি আমায় আসলে রোধ করতে চাইছেন, কারণ আপনি নিশ্চিত এতক্ষণে আমি আপনার বিশেষ ক্ষতি করব না, আর আপনি ছাড়া আপাতত বাড়িতে উপস্থিত কারো চিন্তা বিশেষ নেই আপনার মাঝে। হুঁশিয়ারি করছেন? ধারণা করছি। সময় কম হাতে, সরে দাঁড়ান। ভেতরে কী কাজ আপনার? আপনার মামা শ্বশুরের ঘরটা কোন দিকে? ঘরটা দেখিয়ে দিন। অন্তু ভুরু কুঁচকাল। তার ষষ্ঠ ইন্দ্র তাকে কিছু ইঙ্গিত দিচ্ছে। আগন্তুক তার কেন জানি ভয় লাগছিল না আশ্চর্যজনকভাবে। এত পাহারার পর লোকটা দোতলায় উঠেছে যে, অথচ কোনো আক্রমণাত্মক অভিব্যক্তি নেই আজব। আগন্তুক অন্তুকে বলল, আসুন আমার সঙ্গে। হুমায়ুন সাহেব দরজার সম্মুখে দাঁড়িয়ে বলে, ডাকুন। অন্তু ডাকলো। আগন্তুক দরজার সামনে থেকে সরে একপাশে দাঁড়ালো। যেই না হুমায়ুন সাহেব দরজা খুললো, অমনি পা বাড়িয়ে ঘরের ভিতরে ঢুকে পড়লো হুড়মুড়ে। হুমায়ুন সাহেব চমকে উঠলো। কে? কে তুমি? কে কে? কে এটা আরবিন? বসুন চাচা, উত্তেজিত হবেন না, ভেতরে এসে বসুন। শাহানা হইচই শুরু করলো। আগন্তুক বলে, চাচিমা আপনি ব্যস্ত হবেন না, আমি অসময়ে এসেছি ঠিকই, তবে আমার কাছে এটাই সময়। হুমায়ুন সাহেব তাকিতুকি করছেন, বোধহয় অস্ত্রশস্ত্র কিছু খুঁজছেন। আগন্তুক বলে, আমি একটা গল্প শুনতে এলাম আপনার কাছে। আল্লাহ পাক আমাকে সবর করে দিছেন, আমি তার কাছে আরও সবর প্রার্থনা করছি। যা জিজ্ঞাসা করব কোনো রকম শিরোনাম বা অজুহাত ছাড়া বলে যাবেন। কে তুমি? আজ পরিচয় থাক, আখিরাতে জাহান্নামে যাবার পথে আপনার আমার দেখা হবে। মৃত্যুর আগে কিছু মহাপাপ আর কুফরি করে মরবো আমি। জাহান্নামের দিকে এগিয়ে যাবার পথে পরিচিত অনেক আলাপ হবে। আপাতত মূল কথায় আসি। অন্তু অবাক হয়ে গেল। হুমায়ুন সাহেব দরদর করে কাঁপছেন। পাপ তার চোখে মুখে চামড়ার মতো দৃশ্যমান হয়ে আসে। কে আগন্তুক? বিছানায় বসে শান্ত স্বরে জিজ্ঞাসা করলো, মুমতাহিনকে এই বাড়িতে মারা হয়েছিল তাই তো? হোমেন সাহেব হাত দিয়ে ঘমাত্ম মুখে মুছলেন। শাহানা স্বামীর কাছে এগিয়ে গিয়ে বাহু চেপে ধরলেন। আগন্তুক ফিরে বললেন, কি হয়েছিল মুমতাহিনের সাথে আসলে? আপনি কখন গেছিলেন ওর কাছে? অন্তু পাথরের মতো দাঁড়িয়ে রইল। মুমতাহিন ওরফে আঁকি। এটা কে তাহলে? মুমতাহিনের ভাই? কিন্তু সে তো মরে গেছে। কি সুন্দর নামটাকে এই জানোয়ারের দল বিকৃত করে রেখেছিল। কোরআনুল করিমে একটা সূরা আছে মুমতাহিন নামে। হুমায়ুন সাহেব মুখ খুলছিলেন না। এক পর্যায়ে আগন্তুক উঠে দাঁড়িয়ে পিস্তলটা ধরল ঠিক হুমায়ুন সাহেবের গালের ভিতরে। ট্রিগার বরাবর ছটপটে হাত রেখে আবার সরিয়ে নিচ্ছিল। শাহানা চিৎকার শুরু করলো। আগন্তুক অনুরোধ করলো, চাচিমা আপনি চিৎকার করবেন না, আমার হাতে সময় কম, রাত ফুরিয়ে আসছে। আমি কিছু জানতে এসেছি যা উনি বলছেন না। সময় কেটে যাচ্ছে, এভাবে ছাড়ার উপায় নেই। আমি আপনার কোনো ক্ষতি করব না, আল্লাহর হস্তে চিৎকার করবেন না, এতটুকু রহম করুন। মুমতাহিনকে যখন আনা হলো এখানে, তার আগে এখানে তাকে পলাশের হোটেলে রাখা হয়েছিল। এখানে আনার পর বেশ কিছুদিন আটকে রাখা হয়েছিল। মেয়েটা চমৎকার মায়াবতী ছিলেন, যেন অ্যারাবিয়ান সংস্কৃতি থেকে উঠে আসা কোনো শাহজাদি। লম্বা হাতা, ঢিলা পোশাক, চুলগুলো দেখা যেত না কখনো, ওড়না মাথায় থাকতো সবসময়। ওকে রোজ খাবার দিত। যা বাবা, দেখাশোনার দায়িত্ব হুমায়ুন সাহেবের ছিল। বাড়ির মেয়েদের কিছু জানানো যাবে না। জয় তখন ঢাকাতে, তার সামনে মাস্টার্স পরীক্ষা। হামজা সারাদিন বাইরে থাকে বিভিন্ন কাজে। হুমায়ুন সাহেব যেতেন 3 বেলা বাড়ির গ্রাউন্ড ফ্লোরের নিচে ঘাঁটিতে। স্ত্রী থেকে বিপত্নিক হয়ে গেছিলেন স্ত্রীর রোগের জন্য। কিন্তু পৈশাসিক পুরুষত্ব কি বাদ মানে? এমন হয়েছে রোজ 2-3 বার তিনি ধর্ষণ করছেন মুমতাহিনকে। তবুও মেয়েটা বেঁচে ছিল কোনো রকমে, তাকে বাঁচিয়ে রাখা হয়েছিল। কিন্তু পলাশের হোটেলে থেকে ওই চাঁদের টুকরো কিশোরী অক্ষত চলে এসেছে। পলাশ সুযোগ পায়নি তাকে নষ্ট করার, পাগলামি করার। পলাশ চুপচাপ বসবে কেন বসবে? সেই গেল শেষবারও 16 বছর সেই অর্ধমৃত্যু মুমতাহিনের কাছে। এরপর আর মুমতাহিনের দৈব বলে বাঁচানো সম্ভব নয়। অন্তর শরীরটা থরথর করে কেঁপে উঠছিল সেসব শুনে। মুমতাহিনের লাশ নীলচে হয়ে উঠেছিল। কতদিন পর লাশ ছেড়েছিল কে জানে, অথচ অচেনা যুবক জমাট বরফের মতো শীতল। আগন্তুক সে রাতে হুমায়ুন পাঠাগারীকে
কম বেশি 70টা ছুরিকাঘাত করেছিল। তাকে থামানোর উপায় নেই, থামানোর কেউ নেই। অন্তু এক দৃষ্টিতে চেয়ে দেখছিল যুবকের খুবলে খাওয়া। রক্তে ছুটে এসে দু এক ফোঁটা অন্তুর শরীরে লাগতে শরীরটা শিহরতে রোমাঞ্চিত হয়ে উঠল। জয় ভুল বলে না, মানুষের রক্ত কখনো কখনো অমৃত সুধার মতো লাগে। অন্তু ভাবছিল এই সন্তুষ্টিদায়ক দৃশ্য সে কে আগে দেখেছে জীবনে। হুমায়ুন পাটোয়ারির যকৃত ও হৃৎপিণ্ড টুকরোগুলি ছিঁড়ে ছিঁড়ে ছুরির ডগায় উঠে এসেছিল। অন্তু তৃপ্তির সাথে তা দেখছিল, বুক ভরে নিঃশ্বাস নিয়েছিল। এসবের আগে শাহানা আর্তনাদ করে উঠছিল, আগুন দিকের পায়ে পড়ে বসে পড়ছিল। বাপ, মারিস না বাপ, আমার নাকফুল খুলে নিস না। আমি ওনারে খুশি করতে পারি না, যা করার তো করে ফেলেছে। আমার নাকফুল কেড়ে নিস না, ছেড়ে দে, তোর দোহাই লাগে। ভাব, তোর মা যদি এমন বলতে পারতি না কথা রাখতে। ছেড়ে দে বাপ, মারিস না। আমার সুখ দুঃখের সাথে, আমার পাপ পুণ্যের সাথে। অন্তু এগিয়ে গিয়ে শাহানার ঘাড়ের কাছে বা পা দিয়ে কষে একটা লাথি মেরেছিল। শাহানা ছিটকে পড়ে যায়, দমলেন না। আবার উঠে এসে যুবকের পায়ের কাছে এসে আজহারি করে উঠতে কাচের ফুলদানি তুলে অন্তু বিকট আওয়াজে শাহানার মাথায় আঘাত করে। কাচের ফুলদানি চুরমার হয়ে গেঁথে যায় শাহানার কপাল ও মাথায়। আগন্তুক ততক্ষণে বিমূঢ় চেয়েছিল, আক্রমণ করেনি, সরায়নি শাহানাকে, একটুও খারাপ খারাপ আচরণ করেনি, যেন সে শেখেনি সেসব। কিন্তু অন্তুর সহ্য ক্ষমতা আসেনি। শাহানার রক্তে হাত ভিজল, একটা অদ্ভুত সুখ অনুভূতি হলো। ইচ্ছে করলো সে ঠোঁট দিয়ে মিনতি করছে শাহানার স্বামীকে বাঁচানো, সেই ঠোঁট দুটো কেটে পশুকে খাওয়াতে। অনেক রকম হিংস্র ইচ্ছে জাগছিল অন্তু শাহানার জন্য। এই সকল নারীদের সৃষ্টিকর্তা নিশ্চয় পচা বা গু মাটিতে পরিণত হওয়ার জন্য মাটি দিয়ে তৈরি করছেন। এদের চেয়ে জঘন্য নারীকে আসে সৃষ্টিকর্তা এই সুন্দর দেখতে দুনিয়া নেই বোধকে। এরা ময়লা, এরা নরকের ক্ষুধা মেটানো খাবার। এই জন্য বোধহয় বুজুর্গরা বলে গেছেন, সৃষ্টিকর্তা জুড়ে আছে বেলালাল, খারাপ লোকের বউ সচরাচর ভালো হয় না। আগুন যখন থামলো তখন পুরো ঘর একটা লাশ কাটা ঘরের চেয়েও কম লাগছিল না। ছুরিকাঘাত, হুমায়ুন পাটোয়ারির পাঁজরের হাড়গুঁড়ো ভেঙে মেরুদণ্ড সেট করে বেরিয়েছিল। আগন্তুক কালো জ্যাকেটে লাল রক্তের ছিটা দৃশ্যমান না হলেও উন্মুক্ত চোখের পাতা ভ্রুতে রক্তের চাপড়ে পড়েছিল। আগন্তুক চলে যাবার সময় একবার অন্তুর দিকে তাকিয়েছিল। দুর্ভেদ্য সেই দৃষ্টি বিনিময় সন্তুষ্ট দুটি প্রাণ একে অপরকে সুক্রিয়া জ্ঞাপন করল। বোঝা গেল না ওই চোখ দুটো অন্তু ভুলবে না কখনো। মুখও দেখা হলো না, জানাও হলো না, পরিচয় হলো না বিশেষ কথা। তবু তারা খুব পরিচিত একে অপরের, তাদের মানসিকতা ও পদ্ধতি এক। সকালে দেখা গেল ওয়ার্কশপের সামনে এবং বাগানের ধারে ছেলেদের যে আবাসিক একতলা বিশিষ্ট আছে সেখানে লাশ বিছিয়ে ধ্বংসলীলা চলছে অন্ধকার এক অবরুদ্ধ নাতে। ঢাকায় সম্মেলনের জেরে রোডে ঘাটে হানাহানি তো চলছে, আবারও জামায়াত ইসলামের কয়েকজন ফাঁসির রায় কার্যকর হলো। দেশে উত্তাল শিবির গোষ্ঠী, বিরোধীরা দলের নেতৃত্ববর্গ যখন অবরুদ্ধ আছে, কতজনের মৃত্যুদণ্ড জানান দেওয়া হলো, কতজন গোপন হলো, সে খবর কে রাখলো? জনগণ দেখেন নিজেদের জীবন নিয়ে অতিষ্ঠ, চারিদিকে হাহাকার, রাজনীতির জনজীবনে শোক লেগেছে। মাসের হিসাব তখন দেশের শতাধিক করে লোক মরছে, আসলে কতজন মরে জানে কে? মেধাবী ছাত্ররাও নজরে পড়ছিল তখন। গণপিটুনি, গুলি করে মারা অথবা না জানা সব মরদেহ উদ্ধার রোজকার কাহিনী। তখন দেশটা সন্ত্রাস, তখন দেশটা ক্ষমতাশীল ও বিশৃঙ্খলের দায়িত্বে বন্দি গোটা দেশ। সেসব ছেড়ে হামজা ও জয়কে দিনাজপুর ফিরতে হলো। জয়ের পায়ের গোড়ালিতে ব্যান্ডেজ, হাতের কোনোই টেপ মারা, ভুরুর উপর কেটে গেছে। হামজার ডান হাত মারাত্মক আহত। তারা পৌঁছালো এশার নামাজ পর। শাহানা হাসপাতালে, অবস্থা খারাপ। তুলি অসুস্থ অবস্থায় চলে এসেছে বাড়িতে। বাড়ি ভর্তি লোকজন আর পুলিশ, কিন্তু কোথাও নেই অন্তু। জয় ঘরে ঢুকে হতবাক হয়ে উঠল, মেয়েটা কোথায় গেছে? মামার লাশের পাশে পুলিশ সহ বিভিন্ন গভর্নমেন্ট এজেন্সি থেকে লোক এসছে। মেয়রের বাড়িতে মেয়র, তারই বাবার এমন নৃশংস হত্যাকাণ্ড। সেসব ফেলে জয় ছুটল অন্তুকে খুঁজতে। গলির খই ফুটছে মুখ দিয়ে। এই অসময়ে হয়রানি না করলে হয় না। অন্তুদের বাড়ি গিয়ে যখন জানলো অন্তু যায়নি সেখানে, তখন টনক পড়ল, বকে উঠল, শালির মেয়ে পারেশানি ছাড়া কিছু করলো না জীবনে। কোথায় যেতে পারে? এমন কোনো জায়গা নেই যেখানে অন্তুর মতো ঘরবন্দি মেয়ে যেতে পারে। হন্যে হয়ে চারিদিকে খুঁজলো, কোথায় খুঁজবে এই রাতের বেলা মেয়েটাকে? মাথা গরম হয়ে উঠছিল গোটা শহরগুলো। এতক্ষণে উত্তেজনা শেষে চট করে মাথায় এলো অন্তুর খুনি
অন্তু অন্তুর কোনো ক্ষতি করেনি তো? রাত 11টা বাজলো। শেয়াল আর ঝিঝি পোকার ডাক কবরস্থান থেকে নিশুতি নীরবতা গা ছমছমে একটা পরিবেশ তৈরি করছে। জয় খাদেম খুঁজে পেল না। শরীরের ব্যথাগুলো টনটন করছে। শরীরটা ছোট হয়ে গেছে ক্ষত বেশি এই জীবনে। এমন কোনো স্থান কি বাকি নেই আছে যেখানে জয়ের ক্ষতের দাগ নেই? জয় হুটহাটভাবে গায়ের ব্যথার কথা আমরিন জানলে এখন বলতো, নিশ্চয় বলতো। কর্ম অনুযায়ী ফল পেয়েছেন। আঘাত কেউ অকারণে করেনি নিশ্চয় আপনাকে। দীর্ঘশ্বাস গোপন করে এদিক ওদিক তাকালো। এখানে না পেলে কোথায় খুঁজবে? মনে মনে ঠিক করলো দেখা হওয়া মাত্র কান সারার উপর কষে একটা ঘুষি মারবে। এখানে এলেও আসলে সে এখানে আসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়নি, এটা নিশ্চিত। কবরস্থানের গেটে এত রাতে খোলা। জয় সন্দেহমাফিক এগিয়ে গেলে আসানোর বিপরীত দৃশ্য পেল। অন্তু কবরস্থানের গেটের কাছে হাঁটু ভেঙে বসে অনুরোধ করছে খাদেরদের কাছে, চাচা একটাবার আব্বুর কবরের কাছে যেতে দিন। আমি আব্বুর সাথে দুটো কথা বলেই চলে আসবো। দোয়া এখানেই দাঁড়িয়ে করবো, কথা দিচ্ছি। পেছন থেকে অন্তুকে চিনতে এক রীতি ভুল হলো না জয়ের। দম ছাড়লে এবার। অবুঝের মতো আবদার। খাদেম ব্যথিত কণ্ঠ বলে, মারে এত করে বলা লাগতো না আমারে, কিন্তু কবরের সীমানায় তোদের মায়ের জাতদের ঢুকতে নেই যে। অন্তু ঝরঝর করে কেঁদে ফেলল। জয় গিয়ে সামনে বসলো। অন্তুর মানসিক অবস্থা দিন দিন বিগড়ে অপ্রকৃতিস্থ হয়ে উঠছে। সে দাঁড়িয়ে বলল, চাচা আজ চলুন নীতি ভাঙ্গি, আমি সাথে করে নিয়ে যাচ্ছি ওকে। 2 মিনিট ফিরবো। খাদেমের নিষেধ শোনার লোক না জয়। অন্তু লুটিয়ে পড়ল বাচ্চাদের মতো আমজাদ সাহেবের কবরের উপর। হু হু করে কেঁদে উঠল। জয়ের কানে খুব লাগছিল কান্নাটা। কি যে করুণ সেই স্বর, সেই নির্জন রাতে বাপের কবরে পড়ে মেয়ের কান্না। নিয়ম মানে না মায়া, না মানে রীতিকে। অন্তু টেনে উঠানো যাচ্ছিল না। জয় আপাতত ভুলে গেল সমস্ত হিংস্রতা যা এতক্ষণ অন্তুর মনে জন্মেছিল। হাঁটু মুড়ে সামনে বসলো। আরমিন, রাত হয়েছে, কখন এসেছো এখানে? কোথাও গেছিলে তুমি? কোথায়? তা এখন জানতে চাইলাম না। এমন একটা পরিস্থিতি, পারছি না টেনে একটা থাপ্পড় মারতে। আর কত জ্বালাবে আমায়? ওদিকে কেয়ামত হয়ে যাচ্ছে। চলো আবার আনবো তোমায়। অন্তু হাত ছাড়িয়ে নিল। জয় বসা থেকে উঠে চুপচাপ। শরীরটা ব্যথা। কি যে দৌড়ঝাঁপ গেছে শরীরের উপর দিয়ে। দুজন মিলে দোয়া করলো কবরে দাঁড়িয়ে। জাভেদ আমিরের লাশ পাওয়া গেছিল না। জয়ের তা মনে পড়ল। এখানে তার লাশ থাকলে সে কি আসতো জিয়ারত করতে? সে তো এসব শেখায়নি অন্তুর মতো। পাপী সে। তার প্রার্থনার রব কবুল করে? রোডে পলাশ বাহিনীর সাথে দেখা হলো। তাদের পাস্তারে স্পষ্ট। আজ পারলে জয়কে ছাড়বে না, পিষে রেখে যাবে। হামজা ভয় পাবে না আজ, অর্ডার আছে এমন। জয় মিটমিট করা আর চেষ্টা করলো, পারল না যখন। পিস্তল বের করতে হলো। তাতে ভয় পেত না বোধহয়, কিন্তু কিছু ডিল, কিছু স্বার্থ। হুমায়ুন পাঠকের লাশ পছন্দ হয়েছে, তবুও তদন্ত ফুরায়নি। হামজাকে বহুবার জিজ্ঞাসা করেছিল, আপনার বাড়িতে কার এত সাহস? এ বাড়ির পাহারা ও নিরাপত্তা। বাড়িতে থই থই করছিল বিভিন্ন তদন্ত সংস্থা। হামজা জয় চুপ। তাদের কাছে জবাব নেই, তবে ব্যাখ্যা আছে। বিশ্বব্যাংক ডাকাতি হয়, কিন্তু সেরকম ডাকাতও আছে। তবে হামজাদের বাড়ি খুব ক্ষমতায় ঘেরা, কিন্তু সেই ক্ষমতার সাথে টেক্কা দিতে পারার লোকটা তো হয় প্রতিদ্বন্দ্বী। এ আর অবাক হবার কি? প্রতিদ্বন্দ্বী কি কখনো দুর্বল হয়? বাহিনী বিশাল ছিল, কিন্তু অন্ত বলল উপরে শুধু একজন এসেছিল, নিজের দস্তাতে সে শুনেছে। এরপর আর কোনো জবাব নেই। জয় কোনো প্রশ্ন করল না। সে তার বউকে যেন মুখস্থ করে রেখেছে। সারাদিন আইনি কর্মকর্তাদের আনাগোনা, মেয়রকে টপকে অন্তুকে তারা প্রশ্ন করতে কমই সুযোগ পেয়েছিল। তার উপর অন্তু কথা বলছিল না। সে পারমাণবিক বোমার প্রশ্ন একে প্রশ্ন করতে দিল না। ঢাকনা খুলে যাবে। মেয়র নামক ব্যাকআপটা অতটা শক্ত নয়, সেই ঝাপটা ঠেকাতে পারবে না। হামজা সচেতন। হামজার বাপ মরেছে, মা মৃত্যুশয্যায়, অথচ সে নির্লিপ্ত। তার চোখে হুটোপাটা নেই। মানুষ যখন অমানসিকতার উঁচু পর্যায়ে চলে যায়, দুনিয়ার পার্থিব মায়া ব্যাপারটা বুঝি ঘোলা হয়ে আসে। সময় পেয়ে জয় শান্ত স্বরে অন্তুকে জিজ্ঞাসা করলো, কোথায় গেছিলে? আব্বুর কবরখানা জিয়ারত করতে। জয় শান্ত চোখে তাকায়। আমি জয় আমির। বুঝে চুপ থাকা লোককে তুচ্ছ জ্ঞান করতে নেয় আরমিন। 27-এ জন্মাইনি আমি, পূর্ণ 10 মাস পেটে থেকে জন্মেছিলাম। আমি কোথায় গেছিলাম সেটা তেমন জরুরি কিছু না। তবু যদি জানতে চান, আমার একটা সত্য আছে। সুযোগ লুফে নেওয়া ভালো। কী সত্য?
আপনাদের ওই গোপন ঘরের চাবি কার কাছে থাকে এটা জানতে চাই। গণ্ডির বাইরে মৃত্যু থাকে আরমিন, তা পার করো না। তোমায় মারতে আমার খুব বেশি কষ্ট হবে না, ঠিক আছে? তাহলে বাদ দিন। আমি কিছু জিজ্ঞাসা করছি? আমিও তো শর্ত দিলাম, চাবি চাইছি না, শুধু জানতে চাইছি চাবি থাকে কোথায়। বিশেষ কিছু নেই ওই ঘরে, তুমি কখনো যাওনি তাই এত কৌতূহল। যা জিজ্ঞাসা করছি জবাব দাও, নয়তো একটানে কণ্ঠনালী ছিঁড়ে আনবো, ধৈর্য নেই আমার। অন্তু চুপ। জয় অধৈর্য হয়ে এগিয়ে আসতে অন্তু চট করে হাতের কাঁচা লম্বা ভারী পারফিউমের কৌটা তুলে নিল। জয় হতবাক। অন্তু বলল, মৃত্যু বিষয় না, কিন্তু কারো ক্ষমতার দাপট দেখাটা অন্যায়। ক্ষমতার দাপট নিয়ে কাছে আসলে যান না নিয়ে ছাড়বো না। জয় বাউচি কেটে অন্তুর বাহুর নিচে হাত গলিয়ে সোজা অন্তুর চুলের মুঠি চেপে ধরল। মেয়েরা কাত এই এক জায়গায়। হাত শিথিল হতে কাচের কৌটাটা কেড়ে নিয়ে ভেঙে ফেলল জয়। বলল, দুঃসাহস কতখানি তোর কলিজা আর্মিন, এই কলিজাটা বের করে ওজন করে দেখব। আল্লাহ আপনার ইচ্ছে পূরণ করুক। কোথায় গেছিলে? চাবি কোথায়? কোথায় গেছিলে? চাবি উচ্চারণ করতে পারে না অন্তু। একটা গাঢ় চুমু খেয়ে বসে জয়। অন্তু কষে দুটো আঘাত করলো জয়ের বুকের উপর। জয় নিরুদ্বেগ। লম্বা সময় পর অন্তুকে ছেড়ে বলল, এর চেয়েও খারাপ কিছু করি? তার আগের প্রশ্নের উত্তর দাও। যে লোকটা এসেছিল ওর সাথে কি কথা হয়েছিল তোমার? আমার না থাকা অবস্থায় বাড়িতে কী কী হয়েছে? অনেক কিছু হয়েছে। লোকটার ব্যাপারে বল, খুব দরকার আমার। বছরের পর বছর ধরে যাকে খুঁজছি সে এই বাড়ি এসে ঘুরে গেছে। বল বল, কী জানিস ওর ব্যাপারে? সাহায্য কেন করছিস? জয়কে অন্তর্যামী মনে হয়? কিছুই জানি না, কথা হয়নি। তবে আমি সাহায্য করেছিলাম আপনার মামাকে নরকে পাঠাতে। এ নিয়ে কোনো দ্বিধা তো নেই আপনার? এবার বললেন, চাবি কোথায় রাখা আছে? এত জেদ তোর? এত জেদ কেন তোর? এত সাহস কোথায় পাস বান্দির বাচ্চা? অন্তুকে বিছানায় ফেলে বুকের উপর উঠে বসলো জয়। গলা চিপে ধরে অজস্র ভাষায় দুটো গালি দিল। তুই কি চাস? বাইরে জাহান্নাম হয়ে গেছে যেদিন থেকে এসেছিস। এত কিসের তেজ তোর? অন্তুর মুখে রক্ত জমে লালচে হয়ে উঠল মুখটা। শ্বাস আটকে গেছে, চোখের শিরা লাল হয়ে উঠছে। তবুও সামান্য শব্দ উচ্চারণ করলো না, কোনো রকম দুর্বলতা প্রকাশ করল না। ছেড়ে দিয়ে হাঁপাতে লাগলো জয়। অন্তুকে আঘাত করা আর মূর্তি ভাঙা একই কথা। বিছানায় পা ঝুলিয়ে বসে ক্ষিপ্ত গলায় জিজ্ঞাসা করলো, শালি, তোর চাবি চাই না? অন্তু ছাদের দিকে তাকিয়ে রইল। জয় বলল, তোর পাছায় যদি দুটি দড়ি ছিঁড়ে কুত্তা দিয়ে মারা দিস তো আমি কতক্ষণ লাঠি নিয়ে বসে থাকবো? খাটের এক কোণায় মশা নামক অ্যারোসেল ভর্তি লোহার কৌটা রাখা ছিল। আকস্মিক অন্তু সেটা তুলে নিয়ে জয়ের মুখ বরাবর কষে মারল। থুতনিতে লাগতেই গাঢ় এক জখম তৈরি হলো। জয় হাত সামনে এনে দেখলো রক্ত ঝরছে থুতনি থেকে। অন্তু তাকে দেখছে থাকা, তার মুখে তৃপ্তি, চোখে মুখে গম গম করছে জ্বলন্ত শিখার বালি। তোকে বসে থাকতে বলিনি, তোর ভালো মানুষই তোর কাছে রাখ। তোকে কে বলেছে আমায় বাঁচাতে লাঠি নিয়ে বসে থাকতে? তুই যা করছিস সে তুই ভুল করেই কর, অথবা জিদে অথবা ক্ষমতায়। তা আমি অন্তু কোনোদিন ভুলে যাই আমি এক বাপের সন্তান না, অথচ আমার বাপ একটাই, আমজাদ আলী প্রামাণিক। দুদিন বাদে শাহানা মরে গেল। সীমান্তের লাশ পাওয়া গেছে। প্রথম সন্দেহ হামজা পাটোয়ারি, এবার আবার দুদল করে ইন্টারোগেশন আসে, একদল আর বাপ মায়ের জন্য আর একদল সীমান্তের জন্য। রোজ রাজধানী থেকে কলকাতা এসে তদন্তকারী বাধ্য হয়ে চলে যায়। উপরমহল কথা না শুনলে চলে বুঝি প্রশাসন। পরিস্থিতি সবার জন্য কেয়ামত সম। অন্তুকে পলা ছিঁড়ে খাবে, হামজা কি করবে তা বোঝা যাচ্ছে না, জয়কে কি করছে তা ঘোলা ঘোলা। জয়ের পিছনে কত কেস ফাইল জমা হয়েছে, এসবের সন্দেহ। তার উপর হামজা সম্মান এসে পড়ছে, অথচ সেই দিব্যি ঘুরছে খাচ্ছে, ভার্সিটি যাচ্ছে, কাজ জেলায় বসছে, কবিদেরকে দানা খাওয়াচ্ছে, অন্তুর সাথে সেদে সেদে ঝগড়া করছে। তার দিন ভালোই কাটছে। আজকাল খুব সিগারেট টানতে দেখা যায় তাকে। হামজা বেশি দিন এভাবে টিকতে পারল না, তা তার বাড়ির পিঁপড়ার দলও জানে। কতদিন তাকে প্রোটেক্ট করবে উপরমহল? যতদিন স্বার্থ আছে। পুরা না করতে পারলে তারাই হামজাকে উড়িয়ে দিতে দ্বিধা করবে না। তার মাথার উপর ফাঁসির দড়ির অঙ্গ নাচছে। তবুও পৌরসভার উন্নতি করে চলছে সে। রাস্তাঘাট তৈরি, সরকারি প্রাইমারি স্কুলে বেঞ্চ বানিয়ে, নতুন সরকার যা যা বাজেট দিয়েছে
তা পুরোটা কাজে লাগাচ্ছেন না, সেটা আলাদা বিষয়। জন্ম নিবন্ধকে একটা সামান্য কাউকে সাইন করে তো 1000 টাকা নিচ্ছে। রাস্তাগুলো বছর ঘুরতে না ঘুরতে পিচ উঠে গর্ত উঠে, সেসব আলাদা ব্যাপার। তবে শীতে কম্বল দেয়, গরমে টিউবওয়েল বসায়, ভাতার কার্ড দেয়, আর জয় ছাত্র সংঘ দেখছে। তবুও কেন যে বদনাম খড়ের গাদায় আগুনের মতো ধিক ধিক করে বাড়ছিল চারিদিকে, এটা রাজনীতিকের অবিদ্বেষ অংশ। বদনাম না হলে পলিটিক্স করা যায় না। এ বাড়িটাও স্বাভাবিক না, বাড়ির প্রতিটি ইট অস্বাভাবিক। কাল এ বাড়িতে বাপ মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠান, গোটা এলাকার লোক খাবে। সে রাতে অন্তুকে ডাকা হলো। হামজা প্রশ্ন করলো, আম্মাকে তুমি আঘাত করছিলে? হ্যাঁ। আর আব্বুকে? ওই লোকটা। চিনতে পারোনি তাকে? না। লম্বা ছিল? হ্যাঁ। আর? আর কিছু দেখতে পাইনি, মুখ বাঁধা ছিল। তবুও সাহায্য করলে? আমি সাহায্য করেছি তা কি করে বলছেন আপনি? তুমি বোকা না আরমিন, আর আমি হামজা পাটোয়ারি। তাহলে তো সব ধারণাই আছে আপনার, আর জিজ্ঞাসা করছেন কেন? তবে তোমার ধারণা নেই নিজের অবস্থা সম্বন্ধে? না না, আছে। আছে বলেই তো কিছু মনে হয় না। দেখুন, মানুষের দুর্বল ক্ষেত্র শরীরের ব্যথা আর সর্বশেষ প্রাণটা। কিন্তু মেয়েদের দুর্বল ক্ষেত্র তিনটা: ইজ্জত, শরীরের ব্যথা আর সবশেষ মৃত্যু। বাহ্যিক আমার সম্মান নেই, তা রাখেননি আপনারা, কিন্তু আসলে তো আছে। আর সেটা রক্ষা করতে আমার কোনো মতে সাত চলাই যথেষ্ট। আজ আর আমি বোধহয় সেই পলাশের রূপটপের অন্তু নেই মেয়র সাহেব। আর রইল মরণ, ওটা তো শখে শখে কবুল। এটা কোনো জীবন হলো? ছি! হামজা জয়কে বলল, তোর বউয়ের পড়ালেখাটা বন্ধ করে দে। এত না পড়লেও চলবে, যথেষ্ট শিক্ষিত হলো, এখন সংসার সামলাক, সংসারের কাজ বাড়াক, একটা বাচ্চা কাচ্চা নিয়ে নে। অন্তুর অন্তরাত্মা কেঁপে উঠল। হামজা ভয়ানক সে জানে, কিন্তু শান্ত মানুষের ভয়াবহতা ঠিক কতটা ভয়ানক হতে পারে পড়ালেখা না করা, জয়ের সংসারে জয়ের বাচ্চা পালন করা, এর চেয়ে বড় দুর্বলতা তো নেই। না, নেই। আর কিছু অন্তুর, হামজা ঠিকই তাই পয়েন্ট করছে। অন্তু আজ সত্যি ভয় পেয়ে গেল আর একবার হামজাকে, কঠিন ভয়, চোখে মুখে সেই ভয় ফুটে উঠল। সে পাগলের মতো পিছন থেকে ডেকে বলল, মেয়র সাহেব, পড়ালেখা বন্ধ করে আপনি আমায় আটকে রাখতে পারবেন বলে মনে হয়? হামজা পেছন ফিরে সুমিষ্ট হাসি, শুধু তোমায় বাঁচিয়ে রেখে আমি শেষ অবধি অনেক কিছু করবো আরমিন। চোখ দুটো যত্ন নাও, দেখতে হবে সেসব। বিশাল ডুপ্লিকেট বাড়ি, কাচের সমারোহ চারদিক, সুস্থ চোখে আভিজাত্যের কমতি পড়া চোখে পড়ার অবকাশ নেই। দেওয়ালগুলো অবশ্য রোজ আওয়াজহীন চিৎকার বদলে দেয়। আমি অমুকের রক্তের বদলে আদায় করা টাকায় কেনা, অথবা কোনো আশবাস হয়তো অভিমান করে স্বীকার করে না ওটা কেনার টাকা। পলাশ কারো বউ ছিনিয়ে নেবার ভয় দেখিয়ে আদায় করে নিয়েছে। মেঝের টাইলসগুলো অবশ্য বলে না মুখে। আমি মার মূল্য অমুক মুদির দোকান, সারাদিন পরিশ্রমের টাকা চাঁদাবাজি খাওয়া যাওয়া পয়সায় কেনা। ওরা জড়বস্তু, ওরা এসব কেন বলবে? পলাশ হেলে দুলে ঢুকলো হলরুমে, তার কানে এসব চিৎকার মধুর ঠেকে। আজ মটরাত খেয়ে আসেনি, সোফায় বসে চেঁচালো, রূপ, রূপ, নিচে আয়। রূপকথা এসে জিজ্ঞাসা করলো, কিছু লাগবে তোমার? হ্যাঁ, পাশে বস। রূপকথা জানে পলাশ কি বলবে। কিছু প্রশ্নের উত্তর। পলাশ রূপকথার ঘাড়ে মুখ ধুপড়ে আতসহায় বলল, পাটোয়ার বাড়ি গিয়েছিল কেন? একা একা ভালো লাগে না বাড়িতে, তাই তো? রূপকথা চোখ বুঝলো। আমায় মেরে ফেলো না কেন? তোমার নিশ্চয়তা আজকাল ব্যথা দেয় না আমায়। তোর মারবো কেন? ছোটবেলা থেকে ভালোবাসি তোকে, এতদিনের ভালোবাসায় কেউ এভাবে মারে? ঠিক বলছেন, রোজ মরতে হলে একবার মারা উচিত নয়। কিন্তু তুই আমায় মারতে চাস এটা জেনে কষ্ট পেলাম। আমি তো খারাপ না। না, আমি মারতে চাই না তোমায়, কিন্তু তুমি যাদের উপর অন্যায় করো তারা যদি তোমায় মারে, আমি তাদের বাধা দেবার পাপটুকু করতে চাই না। পলাশ অগপার ভান করে, এই সাহস কোথায় পেয়েছিস রূপ? আগে ছিল না। তুই বদলে গেছিস অনেক। পলাশের চুলের মাঝে হাত গলায় রূপকথা, ব্যথার উপর ব্যথা দিলে আর ব্যথা লাগে না, আমার মনে হয় তাই। আমার মনে হয় ধৈর্য ফুরিয়ে গেছে, অথবা পাগল হয়ে গেছে। কি সুন্দর দেখতে লোকটা, চোখ মুখ চুলের ভার, সুদর্শন স্বামী রূপকথার। তার সাথে খুব মানায় পলাশকে। লোকটা হাসলে খুব সুন্দর দেখায়, নাকটা কুঁচকে, চোখ দুটো ছোট হয়ে যায়। রূপকথা চুলে হাত বুলিয়ে দিল, অথচ মনটা বিষে জেরে আছে। মানুষ মনের কথা শুনে, কে বলে? মনকে লুকিয়ে উপরে রঙে নিজেকে রং নিয়ে বছরের পর বছর কেটে যায় এই দুনিয়ায়।
তাদের সম্পর্কটা অবর্ণনীয়। জয়ের বউয়ের চোখের দিকে তাকিয়েছিলে কিছুক্ষণ, চোখ দিয়ে কিছু ইনপুট করছে তো সাহসী। রূপকথা হাসলো। ওকে তুমি ভয় পাও না? ও আমাকে ভয় পায় না, এটার জন্য দুঃখ পাই আমি। ঠিকই, ভয়ানক মানুষদের যারা ভয় পায় না তাদের চেয়েও ভয়ানক নেই। তুই কি ওর মতো হতে চাচ্ছিস? সোজা হয়ে রূপকথার পেট জড়িয়ে ধরে পলাশ। এই সুন্দর শরীরে হাজারো শুকনো ক্ষত, চাইলে কি সম্ভব? আমি তো তোমার শিকার। 6 বছরের বিবাহিত জীবনে মনুষ্যত্বহীন কুকুরে পরিণত হয়েছে। আমি নোংরা, আমি কেন ওর মতো হতে যাব? তুই প্রতিবাদ করছিস রূপ, আগে করতি না। না করছি না, সে সাধ্য আমার নেই। তবে আজকাল আশা রাখি খুব তাড়াতাড়ি মুক্ত হব আমি। না হবি না। আমি এত দুর্বল নেই, গোড়া থেকে উপড়ে ফেলবো একদম সবটাকে। তুই চিন্তা করিস না, তুই মুক্তি পাবি না। আবারও এই নারকীয় রাত, অনেক দিন পরে। আজ মেয়ে আনেনি পলাশ। মানসিক বিশেষজ্ঞ একবার বলেছিল অধিকাংশ সাইকো খুব লজিক্যাল এবং কুল হয়। বদমেজাজ এক প্রকার সাইকোপ্যাথ, তবে সেটা হালকা ভয়ানক নয়। কিন্তু যত শান্ত তত মারাত্মক। তবু আজ রূপকথার সুখ সুখ লাগলো। সে কিসের যেন আশা করে আজকাল। কেন যেন মনে হয় এসবের দিন ঘনিয়ে আসছে, সব বদলাবে, এই অবরুদ্ধ নাট কাটবে, স্বপ্ন দেখাও এক প্রকার সুখ। জয় রোজ অন্তুকে অত্যাচার করে, বিভিন্ন প্রশ্ন করে, কোনো কাজ হয় না। মাঝে মাঝে জয়কে সর্বজান্তা মনে হয়। মানুষের আন্দাজ শক্তি কতটা প্রখর হতে পারে। জয় যেমন সেদিন চট করে বলল পলাশের বউ বাড়িতে এসেছিল। অন্তু চুপ। জয় বলল, এসে কি বলে গেছে? আপনি তো সব জানেন। আপনার সব ধারণা শতভাগ মিলে। এত তীক্ষ্ণ বুদ্ধিমত্তা নিয়ে আমি আপনার কাছে কৃতজ্ঞ। অতীত টতীত ভুলিনি, সেটা আলাদা বিষয়। সেটা বড় কথা নয়। বড় কথা হলো আমি জানি আপনি সব জানেন। আমার এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর আপনার কাছে নেই। জিজ্ঞাসা করলে বলবেন সেসব? নরম করে বলল অন্তু। না। অন্তু দীর্ঘশ্বাস ফেলে বলল, চলুন কিছুটা ডিসকাস করা যাক। জয় কথা না বলে সিগারেট জ্বালিয়ে দিয়ে সেলাই রেখে বলে, তুমি স্বার্থপর ঘলবড়ি। নিঃসন্দেহে। মাথা দুলিয়ে হাসে অন্তু। জয় তাকায়। অন্তুর চোখে একটু গ্লানি নেই, আত্মগরিমায় পরিপূর্ণ চোখ দুটো, যেখানে বারবার জয়ের মরণ হয়। জয় আজকাল গম্ভীর হয়ে পড়ছে। দুষ্টসত্তার ঘাটতি দেখা দিয়েছে। সেসব ভেঙে আজ হেসে ফেলে গান গেয়ে ওঠে। দুই নয়নে তোমায় দেখে নেশা কাটে না, দেখার আশা মেটে না। হাজার নয়ন দাও না আমায়, লক্ষ নয়ন দাও না এক হৃদয়। আর গান গাইনুল চট করে থেমে গেল। অন্তু নির্লিপ্ত। জয়ের কাছে এগিয়ে এসে দাঁড়িয়ে মন্ত্রপুতের মতো চোখের ভাব করে বলল, আমার কাছে যদি একটা মন থাকতো, পাক্কা তোর উপর পিছলা খেত আরমিন। অন্তু নির্বিকা চোখ ফেরায়। আল্লাহ বাঁচিয়েছে, ভাগ্যিস নেই। জয় মুচকি হাসি ধমকগুলো ভাগ্যিস নেই, গা দুলিয়ে হাসলো অপলক চেয়ে। অন্তু প্রসঙ্গ বদলায়। আপনি খেয়াল করছেন কিনা জানি না, এত কিছুর পরে কিন্তু মুস্তাহিন মহান এই বাড়িতে এলো না। এত সব তদন্ত সংস্থা মেলা হলো বাড়িতে, পিবিআই ডিপার্টমেন্টে কত কর্মকর্তা এলো গেলো, অথচ সে আসেনি একবারও। বিয়ের পর তাকে একবারও দেখেনি। বিষয়টা ঘাপলা লাগে না আপনার? না লাগে না। লম্বা একটা শ্বাস নিয়ে ধোঁয়াটুকু গিলল। অন্তু অনেকক্ষণ ভুরু কুঁচকে তাকিয়ে রইল, কোনো কথা বলতে পারল না, হতবিম্বল। জয় জিনে আছর করা লোকের মতো গটগট করে বলল, তুমি সেদিন মুস্তাকিনের সাথে দেখা করতে বেরিয়েছিলে বাড়ি থেকে। তার বাড়িতে গেলে, পিবিএ অফিস দেখলে, কোথাও পেলে না। এরপর পলাশের ছেলেদের তাড়া খেয়ে রাস্তা। এরপর আর কোথায় গিয়েছিলে বলছো না, সেটা কোথায়? অন্তু হতবুদ্ধি হয়ে গেল। আপনার ঘাড়ে জিন চালান করা আছে? সবটা আন্দাজ, এত নিখুঁত? জয় হাসলো। তা গাল ভর্তি ধোয়া বাতাসে মিশল। হাসি চওড়া হলো। অভিজ্ঞতা বেশি বরাবর। বরাবরই তো বলি, তুমি এই যে ছুটছো কৌতূহলের পিছনে, একদিন তুমি আমার চেয়েও বেশি ভয়ানক ঘটবে ঘরবাড়ি। আমি বুঝি তোমাকে, আমিও বুঝি আমাকে। আমি জানি, তাই তো দূরত্ব মেটে না। না মিটুক কখনো। জয় অন্তর দিকে চোখ তুলে অস্পষ্ট হাসে। না মিটুক। সকাল সকাল জয়ের ফোন বাজছে। অন্তু রান্নাঘর থেকে ছুটে এলো, অথচ জয় এখনও বেঘরে ঘুমাচ্ছে। উবুর হয়ে ঘুমায় জয়। অন্তু দুবার ডাকলো, জয়, জয় আমির, আপনার ফোন বাজছে। গরম খুন্তি শেক দিয়ে ঘুম ভাঙাতে হবে নাকি মরে টরে গেলেন? না, জীবিত। চোখ খুলল জয়। ফোনের হাতে স্ক্রিনে তাকিয়ে আবার ফিরিয়ে দিল অন্তুকে। তোমার ভাবি, কথা কও। ভুরুক জোড়ায় অন্তু। নরম কোথায় বলে? সেদিন
তোমায় খুঁজতে গিয়েছিলাম। মর্জিয়ে কথা বলতে পারছিল না, কণ্ঠস্বর দিয়ে রীতিমতো ফুপড়ে উঠছিল। অন্তু লাউড স্পিকার দিয়ে বলল, কি হয়েছে, কি হয়েছে ভাবি? তোমার ভাই, তোমার ভাইয়ের গাড়ি অন্তু, কারা জানি তোমার ভাইয়ের গাড়ি পিষে দিয়ে গেছে অন্তু। কেউ একজন কেড়ে নিল ফোন। ভালোভাবে বলল, অন্তু, তোর ভাইয়ের নাড়ি ভুড়ি সব রাস্তায় রাস্তায়। কোম্পানির গাড়ি ছাড়া পড়া হয়েছে, গাড়ি পড়ে গেছে, আন্তিক খণ্ড খণ্ড হয়ে গেছে অন্তু। জয় দীর্ঘশ্বাস ফেলে উঠে বসলো। অন্তু মেঝের উপর বসে পড়ার আগে হামজার শান্ত জমাটে বরফের মতো শীতল মুখটা ওর চোখের সামনে ভেসে উঠল। অন্তুর চোখ তো পরিষ্কার না, ঘোলাটে জলে ভরে উঠল। হামজার চোখ পরিষ্কার রাখতে বলেছিল। অবরুদ্ধ নিষিদ্ধ, পর্ব 28। পুরো গল্প প্লেলিস্ট।